জুলাই বিপ্লব বা বাংলা বসন্ত ২০২৪ মনসুন রেভলিউশন পরিচয় বাংলাদেশের সরকার বিরোধী ও গণতন্ত্রপন্থী বিপ্লব। সময়কাল ১৫ জুলাই থেকে ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত, অর্থাৎ ৩৬ জুলাই ২০২৪ পর্যন্ত। উদ্দেশ্য প্রাথমিকভাবে কোটা সংস্কার আন্দোলন হলেও শেখ হাসিনার পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনে পরিণত হয়। পটভূমি ২০১৮ সালে কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আন্দোলন। ৪ অক্টোবর ২০১৮ প্রথম ও দ্বিতীয় শ্রেণী চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে পরিপত্র জারি করা হয়। ৬ ডিসেম্বর ২০২১ উক্ত পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে ৭ জন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করে। ৫ জুন ২০২৪ হাইকোর্ট উক্ত পরিপত্র বাতিল করে দেয়। ১ জুলাই ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নামের সংগঠন সৃষ্টি ও আন্দোলনের সূচনা হয়। ৪ জুলাই ২০২৪ হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ, শুনানি না করে নট টুডে বলে আদেশ দেন। ৭ জুলাই ২০২৪ ঢাকাসহ সারা দেশে বাংলা ব্লকেট শুরু। ১০ জুলাই ২০২৪ হাইকোর্টের রায়ের উপর আপিল বিভাগ ১ মাসের স্থগিতাদেশ জারি করে। ১৪ জুলাই ২০২৪ রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানে গণপদযাত্রায় ও শেখ হাসিনা ছাত্র জনতার উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে বিতর্কিত রাজাকার শব্দটি ব্যবহার করেন। ১৫ জুলাই ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলা। ১৬ জুলাই ২০২৪ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হন। ১৭ জুলাই ২০২৪ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা। ১৮ জুলাই ২০২৪ ইন্টারনেট পরিষেবা বন্ধ ঘোষণা করা হয় সরকার কর্তৃক। ১৯ জুলাই ২০২৪ কারফিউ জারি। ২১ জুলাই ২০২৪ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে কোর্টের মেধা ৯৩% এবং কোটা ৭% রাখার পক্ষে রায় দেওয়া হয়। ২৩ জুলাই ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৯ দফা দাবি ঘোষণা করা হয়। ৩০ জুলাই ২০২৪ ফেসবুকের প্রোফাইল লাল করার আহ্বান করা হয়। ৩১ জুলাই ২০২৪ মার্চ ফর জাস্টিস কর্মসূচি ও রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করা হয়। ৩ আগস্ট ২০২৪ সরকার পতনের ১ দফা ডাক ও ৪ আগস্ট থেকে অসহযোগী আন্দোলন ঘোষণা করা হয়। ৪ আগস্ট ২০২৪ অসহযোগী আন্দোলন শুরু। ৫ আগস্ট ২০২৪ মার্চ ফর ঢাকা কর্মসূচির আহ্বান ও স্বৈরশাসক শেখ হাসিনার পলায়ন। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের নিকট হিন্দন বিমানঘাঁটিতে আশ্রয় নেন। ৫ আগস্ট প্রতীকী নাম দেওয়া হয় ৩৬ জুলাই। জেনারেশন বিটা হচ্ছে ২০২৫ থেকে ২০৩৯ সালে জন্মগ্রহণ করা প্রজন্ম। আন্দোলনের মোট সমন্বয়ক ছিল ১৫৮ জন। উল্লেখযোগ্য হলেন মাহফুজ আলম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও মোমা ফাতেমা প্রমুখ। জাতীয় নাগরিক কমিটি হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য করে ৫৫ সদস্যের একটি কমিটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি হাসান আবদুল্লাহকে আহ্বায়ক ও আরিফ হোসেনকে সদস্য সচিব করে এই কমিটি গঠিত হয়েছিল। অভ্যুত্থানের অগ্নিঝরা শব্দবন্ধ, ডিজিটাল ক্র্যাকডাউন, ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়ে ব্যক্তি বা গোষ্ঠীর কণ্ঠস্বর সীমাবদ্ধ করতে গৃহীত কঠোর পদক্ষেপকে ডিজিটাল ক্র্যাকডাউন বলে। রেসিস্ট্যান্ট উইক ১৩ আগস্ট ২০২৪ থেকে ৪ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী কর্মসূচির মাধ্যমে এটি পালন করে। দ্রোহযাত্রা প্রোগ্রাম। দ্রোহ অর্থ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বা বিরোধিতা। ১ আগস্ট ২০২৪ জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রোহযাত্রা নামে বিক্ষুব্ধ নাগরিক সমাজ এই ব্যানারে একটি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ৩৬ জুলাই বলতে ২০২৪ সালের ৫ আগস্টকে নির্দেশ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস গণনা করার কথা জানান। শহীদ মার্চ ৫ সেপ্টেম্বর সরকার পতনের ১ মাস উপলক্ষে ও শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচি। দ্য আর্ট অফ ট্রাম্প এটি হচ্ছে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিটি চিত্রের সংকলন। গুপ্ত কমিশন অফ ইনকোয়ারি অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স গঠন ২৭ আগস্ট ২০২৪। অভিযোগ দায়েরের সময় ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর ২০২৪ গঠন করা হয়। তদন্ত কমিশন অফ ইনকোয়ারি আইসিটি 1956 দ্বারা ৩ বলে। সদস্য ৫ জন। সভাপতি বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। বিষয় ৬ জানুয়ারি ২০০৯ থেকে ৫ আগস্ট ২০২৪ সাল পর্যন্ত এই সময়ের মধ্যে গুমের ঘটনার ভিকটিম নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজন বা ঘটনার প্রত্যক্ষদর্শীর অভিযোগ জানাতে পারবেন। দপ্তর গুলশান এভিনিউ, ঢাকা। কার্যক্রম ৩ অক্টোবর ২০২৪ তারিখে কমিশন ডিজিএফআই এর আয়নাগর ও সিটিটিসি এর ইন্টারোগেশন সেল পরিদর্শন করে। জুলাই স্মৃতি জাদুঘর হবে গণভবনে। সিদ্ধান্ত হয় ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ৫ম বৈঠকে। জাদুঘরে উপস্থাপিত হবে গত ১৬ বছরের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম
গণ অভ্যুত্থানের ৩৬ দিনের ঘটনা। গণভবনের ইতিহাস। ১৯৭৪ সালে গণভবন নির্মাণ কাজ শেষ হয়। ১৯৮৬ সালে সংস্কার শেষে করতোয়া ভবন নামে রাষ্ট্রীয় অতিথি ভবন করা হয়। ১৯২৮ সালে ভবনটি দ্বিতীয় দফা সংস্কার করার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিণত হয় এবং ১৯৯৬ সাল থেকে প্রধানমন্ত্রী বাসভবন হয়। জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর। কার্যনির্বাহী সদস্য ২১ জন, সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাধারণ সম্পাদক সার্জিস আলম, যদিও বর্তমানে অন্য কেউ। কোষাধ্যক্ষ সেনাপ্রধান কাজী ওয়াকার আহমেদ বা ওয়াকারুজ্জামান। প্রাথমিক অনুদান ছিল প্রত্যেক শহীদ পরিবারকে ৫ লাখ এবং আহত প্রত্যেককে ১ লাখ করে টাকা প্রদান। তহবিল গঠিত হয় প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদানের মাধ্যমে। প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন মাহবুবুর রহমান স্নিগ্ধ, যিনি শহীদ মুগ্ধের ভাই। এরপরে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল গঠিত হয়। অদম্য ২৪ হচ্ছে জুলাই বিপ্লবের প্রথম স্মৃতিস্তম্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। শিল্পী হচ্ছেন জাকির হোসেন। ৩টি আগুনের শিখা নির্দেশ করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। জুলাই স্মৃতি উদ্যান ৩ জানুয়ারি ২০২৪ উদ্বোধন করা হয়। অবস্থান হচ্ছে মাসলাই, চট্টগ্রাম। পূর্ব নাম ছিল জাতিসংঘ পার্ক। ২০২৫ সালে ৩ জানুয়ারি শহীদ ওয়াসিম উড়াল সড়কে আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল শুরু হয়। এটি নামকরণ হয় ১ জানুয়ারি ২০২৫ সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার জীবনী। জন্ম ও ব্যক্তিজীবন। জন্ম ২৮শে জুন ১৯৪০ সাল। জন্মস্থান বাথুয়া গ্রাম, হাটহাজারী, চট্টগ্রাম। উপাধি ক্ষুদ্র ঋণের প্রবর্তক, গরিবের ব্যাংকার ও সামাজিক ব্যবসার অগ্রদূত। শিক্ষাজীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন ১৯৫৭ সালে। পিএইচডি ডিগ্রি অর্জন করেন ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র ১৯৬৯ সালে। পিএইচডি বিষয় ছিল গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট। কর্মজীবন। প্রবর্তক, ক্ষুদ্র ঋণ ধারণা। বর্তমান ক্ষুদ্র ঋণের প্রবর্তনের ক্ষুদ্র অর্থায়নে ব্যবহার করা হয়। প্রতিষ্ঠাতা গ্রামীণ ব্যাংক। প্রবক্তা হচ্ছে ৩০ অর্থাৎ দারিদ্র্য, বেকারত্ব, কার্বন নিঃসরণের শূন্যে নামিয়ে আনা। ২০২৪ সালে প্যারিসে অলিম্পিক থিম ৩০। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হন ১৯৭২ সালে। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন ১৯৯৬ সালের। মূলতন্ত্র হচ্ছে সাহায্য নয়, সহযোগিতা করা। তেভাগা নবযুগ খামার ১৯৭৪ সালে এই কর্মসূচিতে জোবরা গ্রামে জমি চাষাবাদের আওতায় আনেন। ক্ষুদ্র ঋণ শুরু হয় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামের গৃহবধূ সুফিয়া বেগমের মাধ্যমে। জোবরা গ্রামের পর প্রকল্প চালু হয় টাঙ্গাইলে। ডক্টর মোহাম্মদ ইউনূসের দর্শন হলো ব্যাংক যাবে ঋণ গ্রহীতার বাড়িতে। গ্রামীণ ব্যাংকের আদলে কার্যক্রম চলছে বিশ্বের ৯৭টি দেশে। কলাম লিখতেন আজাদী পত্রিকায়। সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস। প্রবক্তা সামাজিক ব্যবসার গ্লোবাল ইনিশিয়েটিভ প্রতিষ্ঠা করেন ২০১১ সালে। সামাজিক ব্যবসার কেন্দ্র স্থাপিত হয় আলবেনিয়া ২০১২ সালে। সামাজিক ব্যবসার প্রকৃতি। বিনিয়োগকারী লভ্যাংশ পাবেন না, মূলধন ও মাসিক বেতন পাবেন। লভ্যাংশ ব্যয় হবে ব্যবসা সম্প্রসারণে, মানব কল্যাণে, পরিবেশ সুরক্ষা, কার্বন নিঃসরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে। এইরকম ৭টি মূলনীতির উপর সামাজিক ব্যবসা প্রতিষ্ঠিত। এর মধ্যে ১ নং মূলনীতি হলো দারিদ্র্য বিমোচন। ২০১০ সালে ২৮শে জুনে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের জন্মদিনে এই ধারণাটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটান। প্রতি বছর ২৮শে জুনে সামাজিক ব্যবসা দিবস পালিত হয়। প্রথম সামাজিক ব্যবসা সম্মেলন হয় বার্লিনে ২০০৯ সালে। সর্বশেষ সম্মেলন হয় ২৭-২৮ জুন ২০২৪ তারিখে ফিলিপাইনের ম্যানিলায়। প্রকাশ থাকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ২০১০ সালে বিল্ডিং সোশ্যাল বিজনেস বইটি প্রকাশ করেন। তার উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে থ্রি ফার্মার অফ জোবরা, জারিমন অ্যান্ড আদার্স, ফেস অফ পভার্টি, Creating a World Without Poverty, Social Business and the Future of Capitalism, Building Social Business, Banker to the Poor, গ্রামীণ ব্যাংক, As I See It, A World of ৩০। ২২টি ভাষায় অনুদিত এটি। দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, এটি হচ্ছে আত্মজীবনী। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, যোগ্য প্রার্থী আন্দোলন, সামাজিক ব্যবসা, বালক পরিব্রাজকের দিন লিপি, পথের বাধা সরিয়ে নিন, মানুষকে এগুতে দিন, দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য, বাংলাদেশ ২০১০। সম্মাননা নোবেল পুরস্কার পান ২০০৬ সালে। ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয় বিশ্বের ৮০টি দেশের প্রতিষ্ঠানে। তার আত্মজীবনী পড়ানো হয় কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যসূচকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি অর্জন করেন ৬২টি। ২০০৬ সালে ১২ জন শীর্ষ ব্যবসায়ী নেতার মধ্যে স্থান দেয় টাইম ম্যাগাজিন। এশিয়া ৬০ বছর বয়সী অগ্রনায়কের মধ্যে স্থান দেয় টাইম ম্যাগাজিন। ২০১২ সালে শ্রেষ্ঠ উদ্যোক্তা আখ্যা দেওয়া হয় ফরচুন ম্যাগাজিনে। রিও অলিম্পিকের মশাল বহন করেন ২০১৬ সালে। লরেন্স অ্যাওয়ার্ড ২০২০ টোকিও অলিম্পিকের প্রধান অতিথি হিসেবে দেওয়া হয়। ২০২৩ সালে আজীবন সম্মাননা দেয় ওয়ার্ল্ড ফুটবল সামিট। দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডি সেন্টার প্রকাশিত ২০২৪ সালে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন ৫০তম। পুরস্কার ২৬টি দেশের ১২২টি। তার মধ্যে অন্যতম হচ্ছে ১৯৭৮ সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, ১৯৮৪ সালে রেমন ম্যাগসেস পুরস্কার, ১৯৮৭ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার, ২০০৮ সালে প্রেসিডেন্ট ও চ্যান্সেলর পদক যুক্তরাষ্ট্র, ২০০৯ সালে প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম যুক্তরাষ্ট্র,
2010 সালে কংগ্রেস গোল্ড মেডেল যুক্তরাষ্ট্র, 2024 সালে ট্রি অফ পিস পুরস্কার, 2021 সালে চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড। এছাড়াও 2006 সালে সিওল শান্তি পুরস্কার, 1998 সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার এবং অন্যান্য। বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের মধ্যে রয়েছে নোবেল পুরস্কার, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অ্যান্ড কংগ্রেশনাল গোল্ড মেডেল। এই তিনটি পুরস্কার পান পৃথিবীর 7 জন ব্যক্তি, তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। গ্রামীণ ব্যাংক নাম হচ্ছে গ্রামীণ ব্যাংক। পরিচয়: বাংলাদেশের মাইক্রোফাইন্যান্স বিশেষায়িত কমিউনিটি ডেভেলপমেন্ট ব্যাংক। প্রতিষ্ঠা 2 অক্টোবর 1983 সালে। কর্মতৎপরতা শুরু 1974 সালে বাংলাদেশের দুর্ভিক্ষ চলাকালীন। 1976 সালে প্রথম এই প্রকল্পের মাধ্যমে সেবা পায় জোবরা গ্রামের গৃহবধূ সুফিয়া বেগম। প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ হান্নান চৌধুরী, পরিচালক পর্ষদ, সদর দপ্তর মিরপুর, ঢাকা। মূলনীতি 16টি। বাংলাদেশ সরকারের তফসিলভুক্ত ব্যাংক হচ্ছে গ্রামীণ ব্যাংক। পণ্যসমূহের মধ্যে রয়েছে ক্ষুদ্র অর্থায়ন, ব্যাংকিং সার্ভিস, কনজিউমার ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং। জামানত ছাড়াই বিতরণ করে দরিদ্র পীড়িত মানুষের কাছে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট। আয়কর অব্যাহতি সুবিধা: 10 অক্টোবর 2024 সালে গ্রামীণ ব্যাংকে 31 ডিসেম্বর 2029 সাল পর্যন্ত আয়কর মুক্ত সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনআরবি। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে কর অব্যাহতি সুবিধা পেলেও 1 জানুয়ারি 2024 থেকে সুবিধাটি হঠাৎ বন্ধ করে দেয় তৎকালীন সরকার। আসন্না ফাউন্ডেশনের দান করা অর্থের উপরেও 2029 সাল পর্যন্ত আয়কর দিতে হবে না জানিয়ে ভিন্ন বিজ্ঞাপন জারি করে এনআরবি। পুরস্কার: 2006 সালে শান্তি পুরস্কার, বিশ্ব শান্তি পুরস্কার বা নোবেল শান্তি পুরস্কার, 1989 সালে আগা খান স্থাপত্য পুরস্কার, 1994 সালে স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ, 1997 সালে বিশ্ব বসতি পুরস্কার, 2000 সালে গান্ধী শান্তি পুরস্কার, 2004 সালে পিটার্সবার্গ পুরস্কার। ডক্টর মোহাম্মদ ইউনূসের উল্লেখযোগ্য সামাজিক ব্যবসা বা প্রতিষ্ঠানের মধ্যে আছে গ্রামীণ টেলিকম। প্রতিষ্ঠা 14 অক্টোবর 1985 সালে। মোবাইল অপারেটর গ্রামীণ ব্যাংকের 34.20% মালিকানা গ্রামীণ টেলিকমের। গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠা 6 ডিসেম্বর 1996 সালে। স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে দারিদ্র্য নিরসন এর লক্ষ্য। গ্রামীণ তহবিল 10 জানুয়ারি 1994 প্রতিষ্ঠিত। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে বা এসএমইকে ঝুঁকির মূলধন প্রদানের জন্য অতি দারিদ্র্যের ক্ষুদ্র ঋণ প্রদানের তহবিল। গ্রামীণ সামগ্রী ও উদ্যোগ 15 জানুয়ারি 1996। তাঁত শিল্প নিয়ে অবদান গ্রামীণ চেক। গ্রামীণ শক্তি 1996 বাংলাদেশের গ্রামগুলোতে সৌর বিদ্যুৎ পৌঁছানো। গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন 1994। সরকারি পুকুর ও দিঘির ইজারা নিয়ে স্থানীয় দরিদ্র মানুষের মাছ চাষ করা। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান টোটাল 155টি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিগত সালে আসা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন। ক্ষুদ্র ঋণের প্রবর্তক ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম হচ্ছে বাথুয়া। দক্ষিণ এশিয়া ডক্টর ইউনূসের শান্তিতে পুরস্কার বিজয়ী ছিলেন দ্বিতীয়। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল অফকারী বাংলাদেশি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা ধারণা প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোন ব্যাংক বাংলাদেশের দারিদ্রতম জনগোষ্ঠীর ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। শান্তির জন্য নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করে? জোবরা গ্রাম। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের সূচনা পূর্ব জোবরা গ্রামের প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা গৃহবধূর নাম হচ্ছে সুফিয়া বেগম। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয় 1983 সালে। বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে? 1976 সালে। সাধারণ দরিদ্র মহিলার ক্ষুদ্র ঋণের কত ভাগ? 95%-এর বেশি। গ্রামীণ ব্যাংক ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু হয়? মালয়েশিয়া। বিদেশে বাংলাদেশের মিশন। বিদেশের 60টি দেশে মোট মিশন রয়েছে 81টি। সর্বশেষ নিউজিল্যান্ড। একাধিক মিশন রয়েছে 13টি দেশে। সর্বাধিক হচ্ছে ভারতে 6টি, যুক্তরাষ্ট্রে 5টি। বাংলাদেশের মিশন নেই দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে। বাংলাদেশের সব দেশেরই আছে। দক্ষিণ পূর্ব এশিয়া 3টি দেশে বাংলাদেশের মিশন নেই, যথাক্রমে লাওস, কম্বোডিয়া ও পূর্ব তিমুর। জাতিসংঘের স্থায়ী মিশন রয়েছে 2টি, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ও জেনেভা সুইজারল্যান্ডে। নোট: বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাস ও হাইকমিশনার আছে 51টি, ইউরোপীয় ইউনিয়ন সহ। সর্বশেষ বন্ধ করে উত্তর কোরিয়া। বাংলাদেশের নিজস্ব ভূমিতে দূতাবাস আছে 14টি দেশে। বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই তাইওয়ানের সাথে। বাংলাদেশের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক কোনো সম্পর্কই নেই ইসরায়েলের সাথে। বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি: ইসরায়েল কর্তৃক স্বীকৃতি প্রদান ও বাংলাদেশের প্রত্যাখ্যান। ইসরায়েল বাংলাদেশকে মোট 2বার স্বীকৃতি প্রদান করে এবং বাংলাদেশ 2বারই প্রত্যাখ্যান করে। প্রথমবার স্বীকৃতি দেয় 28 এপ্রিল 1971 সালে, দ্বিতীয়বার 1972 সালে 4 ফেব্রুয়ারি। ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দিলে পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদকে বার্তা পাঠায়। আব্দুস সামাদ আজাদকে বাংলাদেশ ফিলিস্তিন প্রশ্নে তা গ্রহণ করেনি।
ভুটান 6 ডিসেম্বর 1971 স্বীকৃতি দানকারী প্রথম দেশ। ভারত 6 ডিসেম্বর 1971 স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ। অর্থাৎ দুইটা দেশের মধ্যে কয়েক ঘন্টা ব্যবধান ছিল একই দিনের মধ্যে। যারা আগে প্রদান করেছিল তারাই প্রথম হিসেবে বিবেচিত হবে। উল্লেখযোগ্য কিছু দেশ এবং তাদের স্বীকৃতির তথ্য। পূর্ব জার্মানি 11 জানুয়ারি 1972 স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক ও ইউরোপীয় দেশ। 1972 সালে স্বীকৃতি দানকারী প্রথম দেশ। অপশনে পূর্ব জার্মানি না থাকলে উত্তর হবে পোল্যান্ড। মঙ্গোলিয়া স্বীকৃতি দানকারী প্রথম দূরপ্রাচ্যের দেশ। 11 জানুয়ারি 1972 পোল্যান্ড। 12 জানুয়ারি 1972 বার্মা বা মিয়ানমার। 13 জানুয়ারি 1972 স্বীকৃতি দানকারী প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। সোভিয়েত ইউনিয়ন 24 জানুয়ারি 1972 জাতিসংঘের 5টি স্থায়ী দেশের মধ্যে প্রথম। সেনেগাল 1 ফেব্রুয়ারি 1972 স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম এবং আফ্রিকান দেশ। গ্রেট ব্রিটেন 4 ফেব্রুয়ারি 1972 স্বীকৃতি দানকারী জাতিসংঘের স্থায়ী 5 সদস্যের মধ্যে দ্বিতীয়। জাপান 10 ফেব্রুয়ারি 1972, ফ্রান্স 14 ফেব্রুয়ারি 1972 জাতিসংঘের 5টি স্থায়ী দেশের মধ্যে তৃতীয়। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া দুটি 25 ফেব্রুয়ারি 1972 সালে স্বীকৃতি প্রদান করে। তবে স্বীকৃতি দানকারী দক্ষিণ এশিয়া প্রথম মুসলিম দেশ হবে ইন্দোনেশিয়া এবং দ্বিতীয়টি হবে মালয়েশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র 4 এপ্রিল 1972 জাতিসংঘের 5টি স্বীকৃতি দেশের মধ্যে চতুর্থ। ইরাক 8 জুলাই 1972 স্বীকৃতি দানকারী প্রথম আরব এবং মধ্যপ্রাচ্যের দেশ। আফগানিস্তান 18 ফেব্রুয়ারি 1973 স্বীকৃতি দানকারী 73 সালের প্রথম দেশ। পাকিস্তান 22 ফেব্রুয়ারি 1974 স্বীকৃতির পর বাংলাদেশ OIC সম্মেলনে যোগদান করে। সৌদি আরব 15 আগস্ট 1975, চীন 31 আগস্ট 1975 সরকারি হিসেবে সর্বশেষ স্বীকৃতি প্রদানকারী দেশ 1950তম। ব্রুনাই 1985 সাল বেসরকারি হিসেবে বাংলাদেশ স্বীকৃতি দানকারী সর্বশেষ দেশ। কিছু তথ্য। বাংলাদেশ স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ হবে পূর্ব জার্মানি, তবে অপশনে জার্মানি না থাকলে উত্তর হবে পোল্যান্ড। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হবে সেনেগাল, যদি অপশনে না থাকে তবে হবে ইন্দোনেশিয়া। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মধ্যপ্রাচ্যের দেশ হবে ইসরায়েল, তবে ইরাক উত্তর, যেহেতু ইসরায়েলের স্বীকৃতি গ্রহণ করা হয়নি। যদি বলা হয় প্রথম আরব দেশ কোনটি তাহলে উত্তর হবে ইরাক। বাংলাদেশের স্বীকৃতি দানকারী দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম মুসলিম দেশ হবে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া, দুইটি অপশনে থাকলে উত্তর হবে ইন্দোনেশিয়া। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী সর্বশেষ দেশ হচ্ছে চীন বা ব্রুনাই, যে কোনো একটি। চীন 150তম সরকারি হিসেবে আর ব্রুনাই বেসরকারি হিসেবে 1985 সালে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাম্প্রতিক তথ্য। টাইম ম্যাগাজিন বা টাইম সাময়িকীর 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাহিদ ইসলাম। টাইম 100 নেক্সট 2024 তালিকায় লিডার্স ক্যাটাগরিতে স্থান পায় নাহিদ ইসলাম। বলি বা দ্য রয়্যাল স্যার 97তম অস্কারে মনোনীত বাংলাদেশি সিনেমা। এটি বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে মনোনীত হয়েছে। নির্মাতা হচ্ছে ইকবাল চৌধুরী। ওরে বিহঙ্গ মোড় জাপানের নাগাসাকি শহরের ফিস পার্কের বাংলাদেশের স্মৃতিস্তম্ভ। এর অর্থায়নে বাংলাদেশের গণপূর্ত অধিদপ্তর। এর স্থপতি অনিন্দ পণ্ডিত। জাতিসংঘের দ্বিতীয় কমিটির চেয়ার। জাতিসংঘের অর্থনৈতিক, আর্থিক ও পরিবেশগত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম তদারকি করে সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটি। 79তম অধিবেশনে দ্বিতীয় কমিটির চেয়ার হন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি দেবজ্যোতি দাস সৌম্য। মিশরে অনুষ্ঠিত 2024 সালের 36তম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড স্বর্ণপদক পেয়েছেন। এহসান হক 2025 সালের যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানপদক প্রেসিডেন্সিয়াল আর্লি ক্যারিয়ার অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স পদকপ্রাপ্ত দুইজন বাংলাদেশি। প্রথম সাইফ সালাহ উদ্দিন। বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ। কমনওয়েলথ 34তম সদস্য হয় 18 এপ্রিল 1972 সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদস্যভুক্ত হয় 17 মে 1972। আন্তর্জাতিক অর্থ তহবিল বা IMF ও বিশ্ব ব্যাংক বা WV এর সদস্য 17 আগস্ট 1972। ইউনাইটেড বা আংটেড আন্তর্জাতিক শ্রম সংস্থা, ILO বিশ্ব আবহাওয়া সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক, আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়ন, ইউনেস্কো এবং গ্যাটের সদস্য হয় 1972 সালে। এশিয়া উন্নয়ন ব্যাংক, এসকেএফ, জোট নিরপেক্ষ আন্দোলন বা নেম, কৃষি ও খাদ্য সংস্থা FAO, এশিয়ান ফুটবল ফেডারেশন বা AFC এর সদস্য হয় 1973 সালে। ইসলামী সম্মেলন বাংলাদেশ বা OIC এর সদস্য হয় 32তম 23 ফেব্রুয়ারি 1974। জাতিসংঘের সদস্য হয় 1974 সালে 17 সেপ্টেম্বর। ফিফার সদস্য হয় 1976 সালে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্য হয় 1977 সালে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য হয় 1980 সালে। বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা বা WIPO এর সদস্য হয় 1985 সালে। সিডাফ এর সদস্য হয় 1987 সালের 8 এপ্রিল। বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হয় 1995 সালের 1 জানুয়ারি। এশিয়ান আঞ্চলিক ফোরামের সদস্য হয় 2006 সালে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC এর সদস্য হয় 2010 সালে। নয়া উন্নয়ন অর্থনীতি বা NDB এর সদস্য হয় 16 সেপ্টেম্বর 2021 সালে। গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিস এর
73তম সদস্য পদ লাভ করে 2024 সালে 13 জুন। গ্লোবাল নেটওয়ার্কের সদস্য হয় 1 মার্চ 2024। গুম বিষয়ক আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে 29 আগস্ট 2024। ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ অল পারসন ফ্রম এনফোর্সমেন্ট ডিসঅ্যাপিয়ারেন্স। এভারেস্ট জয়ীগণ প্রথম হচ্ছেন মুসা ইব্রাহিম 23 মে 2010। এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি। এম মুহিত, তিনি দুইবার জয়ী করেন, একবার হচ্ছে 21 মে 2011, অন্যবার 19 মে 2012, দুইবার এভারেস্ট জয়ী। নিশাত মজুমদার 19 মে 2012 প্রথম বাংলাদেশি নারী এভারেস্ট জয়ী। ওয়াসফিয়া নাজরিন 26 মে 2012 দ্বিতীয় বাংলাদেশি এভারেস্ট জয়ী নারী। মোহাম্মদ খালেদ হোসেন 20 মে 2013 তিনি নেমে আসার পথে মারা যান, তাই তিনি এভারেস্ট জয়ী নন। বাবর আলী 19 মে 2024 ষষ্ঠ এভারেস্ট আরোহণকারী এবং পঞ্চম এভারেস্ট জয়ী। ইভিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন অ্যাওয়ার্ড। ইভিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন অ্যাওয়ার্ড একসঙ্গে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে স্টান ব্যাংক পিএলসি ও যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট। পুরস্কার চালু 2024 সালে। আলোচিত ব্যক্তি হচ্ছে আফসানা বেগম, ব্রিটেনে অল পার্টি পার্লামেন্ট গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হন। হাফেজ মোয়াজ মাহমুদ তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বাংলাদেশি। এহসান হক 2025 সালে দ্বিতীয় বাংলাদেশি বিজ্ঞানী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল পদকে ভূষিত হন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ী 5 বাংলাদেশি: শেখ এম রহমান, হাবিলা ইসলাম, মাসুদুর রহমান, আবুল খান, ডক্টর নুরুন নবী। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস। সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয় 1895 সালে। সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করেন লুমিয়ার ব্রাদার্স, যুক্তরাষ্ট্র। উপমহাদেশের চলচ্চিত্রের জনক হচ্ছেন হীরালাল সেন। বাংলাদেশের চলচ্চিত্রের জনক বলা হয় আব্দুল জব্বার খানকে। বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান। প্রথম মুসলমান বাঙালি চলচ্চিত্রকার কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম সিনেমা হল পিকচার হাউস। বিশ্বের প্রথম চলচ্চিত্র উৎসব ভেনিস চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড প্রধান কাজ হচ্ছে চলচ্চিত্র মুক্তির জন্য ছাড়পত্র প্রদান। সে আইন অনুসারে সেন্সর বোর্ড প্রতিষ্ঠিত হয়। সেন্সর অফ ফিল্ম রুলস 1977। সেন্সর বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন তথ্য সচিব। চলচ্চিত্র পরিচালক এবং তথ্য খনিকা আলিবাবা 40 চোর। হীরালাল সেন পরিচালক। এটি উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র, 1903 সালে প্রকাশিত। জামাই ষষ্ঠী অমরেন্দ্রনাথ চৌধুরী পরিচালিত উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র, 1931 সালে প্রকাশিত। মুখ ও মুখোশ আব্দুল জব্বার খান। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র, 1956 সাল। মাটির ময়না তারেক মাসুদ পরিচালিত খান চলচ্চিত্র উৎসবে পুরস্কারের প্রাপ্ত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। অস্কার পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী প্রথম চলচ্চিত্র এটি। আগামী মোর্শেদুল ইসলাম পরিচালিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। শঙ্কনীল কারাগার পরিচালক হুমায়ুন আহমেদ। ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমা অব দ্য ওয়ার্ল্ড হয়। সূর্য দিগলবাড়ি শেখ নিয়ামত আলী পরিচালিত বাংলাদেশের প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বেদের মেয়ে জ্যোৎস্না তুজাম্মেল হক বকুল পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র। রেহানা মরিয়ম নূর আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত 74তম খান চলচ্চিত্র উৎসবে আসরে সেথা রেগার বিভাগে নির্বাচিত হয় প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। সত্যজিৎ রায় পরিচয় উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী চলচ্চিত্রকার, উপমহাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার। পিতা সুকুমার রায় যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সম্পাদিত শিশুতোষ পত্রিকা হচ্ছে সন্দেশ সত্যজিৎ রায়ের। বাংলা সাহিত্যের জনপ্রিয় চরিত্র ফেলুদা তার অমর সৃষ্টি। পথের পাঁচালী চলচ্চিত্রটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট বিভাগে একাডেমি অ্যাওয়ার্ড পায় 1982 সালে। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত। গণশত্রু এটি হেনরিক ইবসেন এর নাটক অ্যান এনিমি অব দ্য পিপল অবলম্বনে নির্মিত। অশনি সংকেত চলচ্চিত্রটি 43-এর মন্বন্তর এবং তার পরিপ্রেক্ষিতে গ্রামীণ বাংলার আর্থ-সামাজিক পরিবর্তনের উপর নির্মিত। অন্যান্য চলচ্চিত্রের মধ্যে আছে অপরাজিতা, চারুলতা, অপুর সংসার, হীরক রাজার দেশে, গোপীগাইন বাঘাবাইন, কাঞ্চনজঙ্ঘা, তিন কন্যা ইত্যাদি। জহির রায়হান বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক। কলকাতা চলচ্চিত্র প্রদর্শনী হতে প্রাপ্ত অর্থ দান করে দেন মুক্তিযোদ্ধা তহবিলে। প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট, বার্থ অফ আ নেশন, স্টেট ইজ বর্ন। নিখোঁজ হন 30 জানুয়ারি 1972 সালে। তার চলচ্চিত্র হচ্ছে কখনো আসেনি 1961 সালে প্রথম চলচ্চিত্র। কাচের দেয়াল নিগার পুরস্কার প্রাপ্ত 1963 সালে প্রকাশিত। সঙ্গম দেশের প্রথম রঙিন চলচ্চিত্র। জীবন থেকে নেয়া 1970 সালে ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র বাহানা। তারপর আছে বেহুলা ও আনোয়ারা।
তারেক মাসুদ দেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা। প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতা সংগঠন হচ্ছে অডিও ভিশন। সোনার বেড়ি তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মাটির ময়না তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি প্রথম বাংলাদেশী চলচ্চিত্র হিসেবে শ্রেষ্ঠ বিদেশি ভাষায় চলচ্চিত্র বিভাগের অস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। মুক্তির গান মুক্তিযুদ্ধকালীন গানের দলকে নিয়ে নির্মিত করেন প্রামাণ্যচিত্র। আদম সৈয়দ শিল্পী এস এম সুলতানের জীবন কাহিনী অবলম্বনে রানওয়ে 2010 সালে প্রকাশিত সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তারেক মাসুদের জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত। কাগজের ফুল শেষ অসম্পূর্ণ চলচ্চিত্র। ছবির লোকেশন ঠিক করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। কিছু পরিচালক উল্লেখযোগ্য এবং তাদের নির্মিত চলচ্চিত্র যেমন হিরালাল সেন, তার চলচ্চিত্র হচ্ছে আলী বাবা চল্লিশ চুর। তানভীর মোকাম্মেলের আছে চলচ্চিত্র নদীর নাম মধুমতি, চিত্রা, নদীর পারে, লাল সালো, লালন, কর্ণফুলীর কান্না, জীবনঠুলি। শেখ নিয়ামত আলীর রচিত হচ্ছে বা নির্মিত হচ্ছে সূর্য দিগল বাড়ি। চাষী নজরুল ইসলামের ওরা 11 জন, সংগ্রাম, দেবদাস, বেহুলা, পদ্মা মেঘনা যমুনা, হাঙ্গর নদী, গ্রেনেড, হাসান রাজা ও শাস্তি। আলমগীর কবির এর চলচ্চিত্র হচ্ছে ধীরবহে মেঘনা, সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালী সৈকত। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু চলচ্চিত্র হচ্ছে গুড্ডি, 71 যিশু, গেরিলা। খান আতাউর রহমানের নির্মিত চলচ্চিত্রের মধ্যে আছে নবাব সিরাজউদ্দৌলা, আবার তোরা মানুষ হও, পরশ পাথর, এখনো অনেক রাত, সাত ভাই চম্পা, সুজন সখী, হিসাব নিকাশ, অনেক দিনের চেনা, জোয়ার ভাটা ইত্যাদি। কাজী নজরুল ইসলামের চলচ্চিত্র হচ্ছে ধূপছায়া। হুমায়ুন আহমেদের উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, 9 নম্বর বিপদ সংকেত, শ্যামল ছায়া, গেটুপুত্র কমলা। তৌকির আহমেদের চলচ্চিত্রের মধ্যে আছে জয়যাত্রা, রূপকথার গল্প, অজ্ঞাতনামা, হালদা, ফাগুন হাওয়া, দারুচিনি দ্বীপ। মোরশেদুল ইসলামের চলচ্চিত্র হচ্ছে আগামী, দীপু নাম্বার 2, দোহাই, আমার বন্ধু রাশেদ, অনিল বাগচি, একদিন। গৌতম ঘোষের নির্মিত চলচ্চিত্রের মধ্যে আছে পদ্মা নদীর মাঝি, পতঙ্গ, কালবেলা, মনের মানুষ, শঙ্খচিল, আবার অরণ্যে, অন্তর্জালী যাত্রা। ঋত্বিক ঘটকের আছে হচ্ছে নাগরিক, অযান্ত্রিক, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধা, তিতাস একটি নদীর নাম। বিদেশের মাটিতে বাংলাদেশের নামে কিছু অবস্থান যেমন বাংলাদেশ রোড আইভরি কোস্ট ও সিয়েরা লিওনে অবস্থিত, বাংলাদেশ এভিনিউ মিশিগান যুক্তরাষ্ট্র, বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়া, বাংলাদেশ ভবন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ গ্রাম কাশ্মীর, বাংলাদেশ দিবস কলকাতা, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন, বাংলাদেশের নামে ভবন লন্ডন ব্রিটেন, বাংলাদেশ জেলা আর্মেনিয়া, বাংলা বাজার এভিনিউ নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্র, লিটল বাংলাদেশ লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্র, মিনি বাংলাদেশ সেরেঙ্গন সিঙ্গাপুর, রূপসী বাংলা গ্রাম আইভরি কোস্ট, বাংলা টাউন ব্রিক লেন লন্ডন, বাংলাদেশ গ্রাম কাশ্মীরে অবস্থিত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকসঙ্গীত জারি গান ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের গান। এটি মূলত দুই পক্ষের মধ্যে গানের প্রতিযোগিতা। গম্ভীরা গান বৃহত্তর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান। শাড়ি গান সিলেট ও ময়মনসিংহ সহ ভাটি অঞ্চলের গান। নৌকা বাইচ প্রতিযোগিতার সময় পরিবেশিত হয়। ভাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের গান। মূলত গরুর গাড়ি চালকদের মুখে এই গান শোনা যায়। ভাওয়াইয়া গানের মধ্যে অধিক জনপ্রিয় হচ্ছে ওখি গাড়িয়াল বাই, এই যেন প্রেমের ভাব জানে না, কোন দেশে যান মহিশাল বন্দরে ইত্যাদি। চটকা হচ্ছে রংপুর অঞ্চলের গান। এটি মূলত ভাওয়াইয়া গানের একটি শাখা। মাইজভান্ডারি চট্টগ্রাম অঞ্চলের গান বা ভান্ডারি নামে পরিচিত। ভাটিয়ারি হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের গান, জেলে মাঝিদের গান হিসেবে পরিচিত। বাটির মাঝির কণ্ঠে জনপ্রিয় গান হচ্ছে মন মাঝিদের বৈঠা নেড়ে আমি আর গাইতে পারলাম না। পালা গান হচ্ছে ওই গানের উৎসভূমি, এই গানের উৎসভূমি ময়মনসিংহ। আলকাফ রাজশাহী অঞ্চলের পালা গানের একটি শাখা। লেট্টু গান হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের গান। সাম্পানের গান চট্টগ্রাম অঞ্চলের জনপ্রিয় লোকসঙ্গীত। চট্টগ্রামে নৌকাকে বলা হয় সাম্পান। কীর্তন হচ্ছে রাধাকৃষ্ণের প্রশংসাসূচক গান। মর্শিয়া হচ্ছে শিয়া মতাবলম্বীদের পশ্চিমা ভাবধারার গান। গাজীর গান হচ্ছে এই গানের উৎপত্তি মূলত ফরিদপুর অঞ্চলের। ঘাটু গান হচ্ছে বাংলাদেশের হাওড় অঞ্চলের বিলুপ্ত প্রায় এক প্রকার লোকসঙ্গীত। ঘাটে ঘাটে নৌকা বেরিয়ে এই গান গাওয়া হয় বলে এই গানের নাম হয়েছে ঘাটের গান বা ঘাটু গান। বাউল গান, বাউল শব্দটি এসেছে বাউল শব্দ থেকে, যার অর্থ হচ্ছে বাথুল বা পাগল। বাউলরা কখনো রীতি বন্ধনের মধ্যে আবদ্ধ থাকতে চান না, তারা সংসার ত্যাগী মুক্ত পুরুষ। বাউলদের সাধনা হচ্ছে সঙ্গীত চর্চা। এই জ্ঞান মূলত তথ্য ভিত্তিক। বাউল ধর্ম মতের প্রতিষ্ঠাতা ব্যক্তিত্ব বলা হয় ফকির লালন সাঁই। বাউল গানের পথিকৃৎজন ও প্রধান রচয়িতা। বিশ্বের 43টি ভাগ ও নির্মূর্ত সাহিত্য ঐতিহ্য চিহ্নিত করতে গিয়ে ইউনেস্কো বাংলাদেশের বাউল গানকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের তালিকাভুক্ত করে 2005 সালের 27শে নভেম্বর। কিছু নৃত্য এবং অঞ্চল। মণিপুর নৃত্য হচ্ছে সিলেট অঞ্চলের। ঝুমুর হচ্ছে রংপুর ও রাজশাহী অঞ্চলের। পদ্মার নাচন নৃত্য হচ্ছে কুষ্টিয়া অঞ্চলের। দুফ নৃত্য খুলনা, ফরিদপুর এবং যশোর অঞ্চলের। বল নৃত্য হচ্ছে যশোর অঞ্চলের। বেহুলার নাচাড়ি
হচ্ছে টাঙ্গাইল অঞ্চলের নৃত্য। বাউল শিল্পী ফকির লালন শাহ পরিচয় বাংলাদেশের আধ্যাত্মিক গানের জনক, 19 শতকের সর্বাপেক্ষা খ্যাতিমান বাউল শিল্পী ও বাউল সম্রাট, মানবতাবাদী মর্মী কবি। স্থান হরিশপুর, ঝিনাইদহ, মতান্তরে ভোররা, কুষ্টিয়া। লালন শাহের প্রথম সংগ্রাহক রবীন্দ্রনাথ ঠাকুর, 298টি। মাজার কুষ্টিয়ার সেউরিয়ায় অবস্থিত। লালন জীবনভিত্তিক চলচ্চিত্র হচ্ছে মনের মানুষ ও চীন পাখি। তার রচিত গানগুলোর মধ্যে বিখ্যাত যেগুলোকে লালন সঙ্গীত বলা হয়, যেমন খাঁচার ভিতর চীন পাখি, মিলন হবে কত দিনে, আমার বাড়ির কাছে আর শ্রীনগর এক ফর্সি বসত করে, জাত গেল বলে, কেউ মালা কেউ তসবি গলাই, তাই তো জাত ভিন্ন বলাই, দেখ না মন জগ মারিয়া দুনিয়ায় দাঁড়ি, তিন পাগলের হলো মেলা, পরে করে লেনা দেনা, সময় গেলে সাধন হবে না, সত্য বলে সুপথে চলো ওরে আমার মন, সে আমার কখন খেলায় কোন খেলা, জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা। অন্যান্য শিল্পীর মধ্যে রয়েছে রবীন্দ্র পুরস্কার 2024 বিজয়ী অধ্যাপক বিশ্বম দেব চৌধুরী, অধ্যাপক লাইসা আহমেদ লিসা, নজরুল ইসলাম নজরুল পুরস্কার 2024 বিজয়ী অধ্যাপক রাজিয়া সুলতানা, হাসান রাজা, যাকে বলা হয় হচ্ছে মর্মী কবি। 1854 সালে সুনামগঞ্জে তার জন্ম। তার বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার, মাটির পিঞ্জরের মাঝে বন্দী হইয়া রে, সোনা বন্দে আমার দেওয়ানা বানাইল। উস্তাদ আলাউদ্দিন খান পরিচয় সেতার, সানাই ও রাগ সঙ্গীতের গুরু। উস্তাদ আলাউদ্দিন খানের শিষ্যরা হলেন পণ্ডিত রবিশঙ্কর ও পণ্ডিত নিখিল ব্যানার্জি। সুরসম্রাট উপাধি দেন ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ 1935 সালে। উস্তাদ আয়েদ আলী খান পরিচয় উপমহাদেশের উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, সেতার ও সুরবাহা বাদক। পুরস্কার পাকিস্তানের তমগায়ে ইমতিয়াজ পান। ঐকতান বাদক দল হচ্ছে ভাই আলাউদ্দিন খাঁকে নিয়ে তৈরি করেন। উস্তাদ আলী আকবর খান ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পণ্ডিত। সুরসম্রাট উস্তাদ আলাউদ্দিন খান তার পিতা। আব্বাস উদ্দিন খান লোকসঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, সুরকার ও ভাওয়াইয়া গানের সম্রাট। আত্মজীবনী হচ্ছে আমার শিল্প জীবনের কথা। আব্দুল আলিম ঢাকার প্রথম চলচ্চিত্র মুখোশের কণ্ঠশিল্পী। তার রচিত কিছু স্মরণীয় গান হচ্ছে এই যে দুনিয়া কিসের লাগিয়া, সর্বনাশা পদ্মা নদী তোর কাছে, নায়ারে নায়েব বাদাম তুইলা, হলুদিয়া পাখি সোনার বরণ, পাখিটি ছাড়িলোকে। শাহ আব্দুল করিম জন্ম সুনামগঞ্জ। অমর অবদান হচ্ছে প্রায় 5 শতাধিক গান লিখেছেন এবং সুরারোহ করেছেন। তার কিছু স্মরণীয় গানের মধ্যে রয়েছে গাড়ি চলে না চলে না চলে না রে, আমি কুল হারা কলঙ্কিনী, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আসি বলে গেল বন্ধু আইলো না, কেমনে বলবো আমি বাঁচি না তারে ছাড়া, বন্দে মায়া লাগাইছে। আব্দুর রহমান বয়াতি লোকসঙ্গীত শিল্পী। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে নিম্নরূপ হচ্ছে মন আমার দেহ গড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানায় আছে। বারেন মজুমদার বাংলাদেশের বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। বাংলাদেশের প্রথম সঙ্গীত বিশ্ববিদ্যালয় কলেজ অব মিউজিক প্রতিষ্ঠা করেন। চিত্রশিল্পী বা পেইন্টার শিল্পাচার্য জয়নুল আবেদিন পরিচয় বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী। দুর্ভিক্ষের ছবি এঁকে খ্যাতির শীর্ষে আরোহণ করেন। জন্ম তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কেন্দুয়ায়। অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিষ্ঠা এবং সংবিধানের অঙ্গসজ্জায় নেতৃত্ব দান। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা অবস্থিত ময়মনসিংহ শহরে। জয়নুল আর্ট গ্যালারি অবস্থিত চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়। সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ। তার বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে মেডোনা 43, কালি ও তুলিতে আঁকা 1943 সালের অর্থাৎ 50-এর মন্বন্তরে দুর্ভিক্ষের প্রেক্ষিতে অঙ্কিত ছবি। 1943 সালে দুর্ভিক্ষের সময় যেসব ছবি এঁকেছেন তার বেশিরভাগই মূল বিষয়বস্তু ছিল মা ও শিশু সংগ্রাম। 1959 সালে প্রকাশিত শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের চিত্র। সাঁওতাল রমণী ক্যানভাসে আঁকা তৈলচিত্র। নবান্ন, এটি তেল রং ও মোমে আঁকা গ্রাম বাংলার উৎসব নিয়ে আঁকা চিত্রকর্ম। মনপুরা 70, 1970 সালে ভোলা জেলার চর মনপুরায় ভয়াবহ ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপটে নিয়ে আঁকা চিত্রকর্ম। অন্যান্যের মধ্যে আছে দুই মুখ নৌকা, গুণঠানা, বীর মুক্তিযোদ্ধা 71, বিদ্রোহী গরু, মই, গায়ের বধূ। ময়মনসিংহের সংগ্রহশালায় সংরক্ষিত চিত্রকর্মের সংখ্যা প্রায় 62টি। পটুয়া কামরুল হাসান জন্মস্থান পশ্চিমবঙ্গ। সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ। বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার ও
চারুকলা ইনস্টিটিউটের অন্যতম সহ প্রতিষ্ঠাতা। চিত্রকর্মের মধ্যে আছে এই জানোয়ারদের হত্যা করতে হবে। বিবরণ হচ্ছে মুক্তিযুদ্ধকালীন জেনারেল ইয়াহিয়া খানের ছবি দিয়ে আঁকা এই পোস্টারটি এনহাইলাইটেড দিস ডেমন্স খুবই বিখ্যাত। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে স্বৈরাচার এরশাদকে ব্যঙ্গ করে স্কেচটি আঁকেন। 1988 সালের 2 ফেব্রুয়ারি দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে শিরোনামে স্কেচটি অঙ্কনের শেষ করার কয়েক মিনিটের পরেই তিনি মারা যান। তার অন্যান্য চিত্রকর্মের মধ্যে আছে তিন কন্যা, নায়র রাইবেশে নৃত্য, বাংলার রূপ প্রভৃতি। তার তিন কন্যা ও নায়র চিত্রকর্ম অবলম্বনে দুইটি দেশ ডাকটিকিট প্রকাশ করে, যেগুলো হচ্ছে যুগোস্লোভাকিয়ার সরকার এবং বাংলাদেশ সরকার। উল্লেখযোগ্য শিল্পকর্ম নিত্যন কুণ্ড এর শিল্পকর্ম হচ্ছে সাবাস বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, সার্ক ফোয়ারা কারওয়ান বাজারে অবস্থিত, ঢাকা কদমফুল ফোয়ারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থিত। হামিদুজ্জামান খান, তার শিল্পকর্ম হচ্ছে পাখি পরিবার, বঙ্গভবনের সামনে, সংসপ্তক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, স্মৃতির মিনার জাতীয় বিশ্ববিদ্যালয়, স্বাধীনতা কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা, বিজয় কেথন ঢাকা সেনানিবাস, শান্তির পায়রা টিএসসি সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। আজিজুল জলিল পাশা, তার বিখ্যাত দুইটি শিল্পকর্ম হচ্ছে দোয়েল চত্বর, প্রকৃত নাম হচ্ছে দোয়েল ফোয়ারা, কার্জন হল সংলগ্ন, সড়ক দ্বীপ ডাভি, শাপলা চত্বর মতিঝিল ঢাকা মতিঝিলে অবস্থিত। নভেরা আহমদ, প্রথম মহিলা ভাস্কর, তার বিখ্যাত কর্মগুলো হচ্ছে চাইল্ড ফিলোসোফার, ইকারাস, জেব্রা ক্রসিং পরিবার, মা ও শিশু এবং হামিদুর রহমানের সাথে কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা করেন। মৃণাল হক, তার শিল্পকর্মগুলো হচ্ছে ঢাকার রাজস্বিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন জুবলি টাওয়ারের ভাস্কর্যের জন্য পরিচিত, রত্নদ্বীপ প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে, রাজস্বিক হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ঢাকা, জননী ও গর্বিত বর্ণমালা পরিবাগে অবস্থিত ঢাকা, দুর্জয় রাজারবাগ পুলিশ লাইন ঢাকা। শামীম শিকদার, তার শিল্পকর্ম হচ্ছে স্বোপার্জিত স্বাধীনতা এবং স্বাধীনতা সংগ্রাম। জাদুঘর বা মিউজিয়াম। জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘর শাহবাগ ঢাকা 1913 সালে প্রতিষ্ঠিত, বরেন্দ্র জাদুঘর রাজশাহী 1910 সালে প্রতিষ্ঠিত, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁও ঢাকা, বাংলাদেশ লোকশিল্প জাদুঘর সোনারগাঁও নারায়ণগঞ্জ, লোক সাহিত্য সংগ্রহশালা বাংলা একাডেমি ঢাকা, ঢাকা জাদুঘর বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি ঢাকা জাদুঘর মিরপুর ঢাকা, কৃষি জাদুঘর বা কৃবি বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, পোস্টাল জাদুঘর ঢাকা জিপিও, জাতিতাত্ত্বিক বা নৃতাত্ত্বিক জাদুঘর হচ্ছে আগ্রাবাদ চট্টগ্রাম, গান্ধী স্মৃতি জাদুঘর সোনাইমুখী নোয়াখালী, লালন জাদুঘর শেওড়িয়া কুষ্টিয়া, শেরেবাংলা জাদুঘর চাখার বরিশাল, সামরিক জাদুঘর বিজয় সরণি ঢাকা, জিয়া জাদুঘর হচ্ছে চট্টগ্রাম সার্কিট হাউস, প্রাণী জাদুঘর মিরপুর ঢাকা, শিলা বা রক্স মিউজিয়াম পঞ্চগড়, আহসান মঞ্জিল জাদুঘর ইসলামপুর ঢাকা। বাংলাদেশ জাতীয় জাদুঘর সম্পর্কে তথ্য, প্রতিষ্ঠাতা লর্ড কারমাইকেল, প্রতিষ্ঠাকালীন নাম ছিল ঢাকা জাদুঘর, 1913 সালে প্রতিষ্ঠিত, জাতীয় জাদুঘরের মর্যাদা দেওয়া হয় 1983 সালে, স্থপতি মোস্তফা কামাল। সম্প্রতি জাতীয় জাদুঘর সংলগ্ন শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়। বাংলাদেশ বিমান জাদুঘর ঢাকার আগারগাঁও অবস্থিত। বাংলাদেশের গণমাধ্যম বা মাস মিডিয়া অফ বাংলাদেশ, তথ্য অধিদপ্তর পিআইডি বা প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট, তথ্য কমিশন আইন পাস হয় 29 মার্চ 2009 সালে, কার্যকর হয় 1 জুলাই 2009 সালে। তথ্য কমিশনের যাত্রা শুরু হয় 1 জুলাই 2009। পিআইবি বা প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, প্রতিষ্ঠা 1976 সালে, কাজ সাংবাদিকতা, গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান। এনআইএমসি বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন, বিএফডিসি বা বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, প্রতিষ্ঠা 1957 সালে, প্রস্তাবিত বাংলাদেশ ফিল্ম সিডি তৈরি হচ্ছে কালিয়াকৈর গাজীপুরে। জাতীয় প্রেস ক্লাব, সাংবাদিকদের একটি মিলন সভা, প্রেস ক্লাব, প্রতিষ্ঠা 1954 সালে, প্রতিষ্ঠা তুফখানা রোড ঢাকা। বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসাস, বাংলাদেশ রাষ্ট্রোত্তর প্রধান সংবাদ সংস্থা, 1972 সালে প্রতিষ্ঠিত। ইলেকট্রনিক মিডিয়ার ধরন, অনুমোদন এবং চালু। সরকারি টেলিভিশন 5টি, তার মধ্যে অন্যতম হচ্ছে বিটিভি 1966 সালে চালু, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ টিভি এবং বিটিভি নিউজ। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আছে 45টি, তার মধ্যে চালু আছে 35টি। সরকারি বেতার কেন্দ্র 14টি, বেসরকারি বেতার 28টি, কমিউনিটি বেতার 32টি এবং নিবন্ধিত দৈনিক পত্রিকা 1340টি। বাংলাদেশের সংবাদপত্র প্রকাশ প্রতিষ্ঠাতা, সম্পাদক এবং তথ্যখনিকা। বেঙ্গল গেজেট সাপ্তাহিক 1780 সালে প্রকাশিত, জেমস
অগাস্টাস হিকি। এটি ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র। দিগদর্শন মাসিক 1818 প্রতিষ্ঠাতা জন ক্লার্ক ম্যাশম্যান বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র। সমাচার দর্পণ সাপ্তাহিক 1818 জন ক্লার্ক ম্যাশম্যানের বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। সংবাদ প্রভাকর এবং যেটি 1913 সালে প্রতিষ্ঠিত ঈশ্বরচন্দ্র গুপ্তের। আবার 1939 সালে এটি দৈনিকে প্রথমে সাপ্তাহিক থাকলেও 1939-এ দৈনিকে রূপান্তরিত হয়। জ্ঞানান্বেষণ 1931 সালে প্রকাশিত। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র বলা হয় তাকে এটিকে। তত্ত্ববোধিনী অক্ষয় কুমার দত্তের 1843 সালে প্রকাশিত। তত্ত্ববোধিনী সভার মুখপত্র হচ্ছে এটি। রংপুর বার্তাবহ 1847 সালে প্রকাশিত। গুরুচরণ শর্মা রায়ের প্রতিষ্ঠিত। বাংলা ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র। ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র। প্রকাশক কৃষ্ণচন্দ্র। 1861 সালে প্রকাশিত। গ্রামবার্তা প্রকাশিকা এটি হচ্ছে কাঙ্গাল হরিনাথ মজুমদারের সংবাদপত্র, যেটি 1863 সালে প্রকাশিত। কুষ্টিয়া থেকে বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1872 বাংলা গদ্য বিকাশে ভূমিকা রাখে। সুধাকর মিহির এসব হচ্ছে শেখ আব্দুর রহমানের 1889 সালে প্রকাশিত। সবুজপত্র মাসিক 1914 সালে প্রমোদ চৌধুরীর প্রকাশিত। এটি চলিত রীতির প্রথম মুখপত্র হিসেবে পরিগণিত। নবযুগ প্রথম পরিচালক এ কে ফজলুল হক, সম্পাদক মুজাফফর আহমদ, যুগ্ম সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। পরবর্তী যদিও সম্পাদক হন কাজী নজরুল ইসলাম নিজেই। প্রথম প্রকাশিত হয় 1920 সালে। এটি স্বাধীনতা ও গণজাগরণ বিষয়ক লেখা প্রকাশিত হওয়ায় ব্রিটিশ সরকার বন্ধ করে দেয় এবং 1942 সালে নজরুল নব পর্যায়ে সম্পাদনা করেন। বাংলাদেশের খেলাধুলা বা স্পোর্ট অফ বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিষ্ঠিত 1984 সালে। জাতীয় ক্রীড়া পরিষদ প্রতিষ্ঠাকাল 1974 সালে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি জিরানী সাভার ঢাকা 14 এপ্রিল 1986 সালে প্রতিষ্ঠিত। জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট 1998 সালে প্রতিষ্ঠিত। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশ নারী বিশ্বকাপ ক্রিকেট প্রথম অংশগ্রহণ করে 2022 সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত 12তম নারী বিশ্বকাপ ক্রিকেটে। 1973 সালে ইংল্যান্ডে প্রথম নারী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়। অলিম্পিক গেমস 1980 সালে বাংলাদেশ বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করে। 1984 সালে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত 31তম অলিম্পিকে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে। 2024 সালে অলিম্পিকে বাংলাদেশ প্রতিনিধিত্ব করে 5 জন। এর মধ্যে সরাসরি জায়গা করে নিতে পেরেছে নার্সার সাগর ইসলাম। কমনওয়েলথ গেমস 1978 সালে কানাডায় এডমন্টনে অনুষ্ঠিত 11তম আসরে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে। এশিয়ান গেমস 1978 সালে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমসের 8ম আসরে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে। দক্ষিণ এশীয় গেমস 1984 সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ গেম এর প্রথম আসরে অংশগ্রহণ করে। ঢাকা এই পর্যন্ত সাফ গেমে অনুষ্ঠিত হয় 3 বার, 85, 95 এবং 2010 সালে। 28 আগস্ট 2024 সালে আয়োজক নেপালকে 4-1 ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ 2024 এর চ্যাম্পিয়ন বাংলাদেশ টানা 2 বার। স্বাগতিক ইউএই বা ইউনাইটেড আরব আমিরাত। রানার্স আপ হয় ভারত। জাতীয় ক্রীড়া সঙ্গীত যেই গানটি বাংলাদেশে ক্রীড়া সঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয়। রচয়িতা সেলিনা রহমান এবং সুরকার খন্দকার নুরুল আলম। ক্রীড়া সঙ্গীত 10 আচরণ বিশিষ্ট। বাফুফে বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠা 1972 সালের 15 জুলাই। প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর। বর্তমান প্রেসিডেন্ট তাবিদ আওয়াল। ফিফার সদস্যপদ লাভ করে 1976 সালে। বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে 1986 সালে। জাতীয় ফুটবল দলের কোচ হচ্ছে হাভিয়ার কাভরেরা। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন দাবা বাসেজ। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার হচ্ছে বর্তমানে 5 জন, যথাক্রমে নিয়াজ মুর্শেদ, যিনি 1987 সালে দক্ষিণ এশিয়া প্রথম গ্র্যান্ডমাস্টার। এর পরবর্তীতে আছে জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব, এনামুল হক রাজীব। বাংলাদেশের একমাত্র নারী দাবাড়ু হচ্ছে রানী হামিদ। দাবাড়ু জিয়াউর রহমানের মৃত্যু ও অর্জন 2024 সালে জাতীয় দাবা প্রতিযোগিতা 12তম রাউন্ডের খেলা চলাকালীন সময়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। 2005 সালে তিনি বাংলাদেশে দাবাড়ুর মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং অর্জন করেন। 1988 সালে প্রথমবারের মতো জাতীয় দাবা প্রতিযোগিতার রেকর্ড 14 বারের চ্যাম্পিয়ন তিনি। বাংলাদেশ জাতীয় খেলা কাবাডি খেলাটি জাতীয় খেলার স্বীকৃতি লাভ করে 1972 সালে। কাবাডি খেলার পূর্ব নাম হচ্ছে হাডুডু। বাংলাদেশ অ্যামেচার কাবাডি ফেডারেশন গঠিত হয় 1973 সালে। কাবাডি প্রথম চালু হয় জাপানে। 6ষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েরা ব্রোঞ্জ পদক জিতেছে 2025 সালে 7 মার্চ ইরানের তেহরানে। কিছু নাম বা ব্যক্তিত্ব এবং খেলাধুলার সাথে জড়িত, যেমন জাকারিয়া পিন্টু মুক্তিযুদ্ধকালীন সময় জাতীয় বাংলা ফুটবল দলের অধিনায়ক। জাদুকর সামাদ বাংলাদেশ ফুটবল
ইতিহাসের শ্রেষ্ঠ খেলোয়াড় গর্ডন গ্রিনিজ 1997 সালে আইসিসি ট্রফি জয়ী জাতীয় ক্রিকেট দলের কোচ। রানী হামিদ বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মহিলা দাবাড়ু, 20 বার জাতীয় দাবাড়ি চ্যাম্পিয়ন হয়। রাজেন দাস প্রথম বাংলাদেশী হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রমকারী, 6 বার গিনেস বুক অব রেকর্ড অর্জন করে। আরতি সাহা ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় এবং বাঙালি নারী। এনামুল হক মনি প্রথম বাংলাদেশি টেস্ট আম্পায়ার। সিদ্দিকুর রহমান একমাত্র আন্তর্জাতিক গলফার, সরাসরি অলিম্পিক খেলে প্রথম বাংলাদেশি 2016 সালে। রোমান সানা 2019 সালে বিশ্ব আর্চারিতে ব্রোঞ্জ পদক লাভ করেন এবং সরাসরি অলিম্পিক খেলা দ্বিতীয় বাংলাদেশি। মুর্শেদ আলী খান আইসিসি আম্পায়ারের আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হন। মারিয়া ফেরদৌসি প্রথম বাংলাদেশি আয়রন লেডি। কাশফিয়া আরফা তিনি হচ্ছে বাংলাদেশের প্রথম নারী রেসার। ইমরানুর রহমান যিনি কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে 60 মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছেন। বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচয় বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা। প্রতিষ্ঠা 1972 সালে। বর্তমান সভাপতি ফারুক আহমেদ। বর্তমান কোচ ফিলিপ ভেরেন্ট সিমন্স ও সহকারী কোচ হচ্ছে সালাউদ্দিন আহমেদ। আইসিসিতে বাংলাদেশ সহযোগী সদস্য হয় 1977 সালে। প্রথম আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে 1979 সালে ইংল্যান্ডে। আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় 1997 সালে কুয়ালালামপুরে। আইসিসি বিশ্বকাপে অংশগ্রহণ করে 1999 সালে, সপ্তম বিশ্বকাপ ইংল্যান্ডে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ টেস্টের মর্যাদা পায় 26 জুন 2000 সালে দশম স্থায়ী সদস্য হিসেবে। প্রথম টেস্ট ম্যাচ হয় 10 নভেম্বর 2000 সালে বিপক্ষ ভারত বঙ্গবন্ধু স্টেডিয়াম। প্রথম টেস্ট জয় করে 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষে 35তম টেস্টে। প্রথম বিদেশি সফর 2001 সালে জিম্বাবুয়ে। বিদেশের প্রথম জয় 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের অধিনায়কগণ। স্বাধীন বাংলাদেশের বাংলা দল হচ্ছে শামীম কবির। প্রথম ওয়ানডেতে ছিল গাজী আশরাফ হোসেন লিফু। বিশ্বকাপে প্রথম হয় আমিনুল ইসলাম। টেস্ট ক্রিকেটে প্রথম নাইমুর রহমান। প্রথম টেস্ট জয়ী হাবিবুল বাশার। বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস 176 রান লিটন দাস প্রতিপক্ষ জিম্বাবু। ওয়ানডেতে টেস্টে 219 মুশফিকুর রহিম প্রতিপক্ষ জিম্বাবু। টি-20তে 103 প্রতিপক্ষ ওমান তামিম ইকবাল। বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস ওয়ানডেতে 349 রান আয়ারল্যান্ডের বিপক্ষে। টেস্টে 638 বিপক্ষ শ্রীলঙ্কা আর টি-20তে 215 প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ক্রিকেটে বাংলাদেশ 1986 সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে। 15 জুন 1997 সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে। 2011 সালে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে। 2020 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত 13তম অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 2023 সালে আফগানিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ 546 রানের রেকর্ডে জয়। 2024 সালে নাহিদ রানা টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ গতির বল করেন 153 কিলোমিটার। ওআইডি ম্যাচ ও তথ্যখনিকা। প্রথম ওআইডি হয় 31 মার্চ 1986 সালে, প্রতিপক্ষ পাকিস্তান। প্রথম জয় 17 মে 1998 সালে, প্রতিপক্ষ কেনিয়া। 30তম ওয়ানডেতে ম্যান অব দ্য ম্যাচ হয় মোহাম্মদ রফিক। টি-20 ক্রিকেটে বাংলাদেশ হয়ে সেরা বোলিং করেন মোস্তাফিজুর রহমান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 10 রান দিয়ে 6 উইকেট নেন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত রেকর্ড। প্রথম হ্যাট্রিককারী হচ্ছে অলক গফালাই, প্রতিপক্ষ পাকিস্তান 2003। একই টেস্টে হ্যাট্রিক ও সেঞ্চুরি করে সোহাগ গাজী। বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান বাংলাদেশের ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল, 17 বছর বয়সে 59 দিন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন 3 জন, মুশফিকুর রহিম, সাকিব ও তামিম। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেন মুমিনুল হক, 13টি। ওডিআই ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত রেকর্ড। দ্রুততম সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম 60 বলে, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। সবচেয়ে বেশি উইকেট পায় সাকিবুল হাসান, 317টি। সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মার্থুজা, 88টি ম্যাচে জয় হয় 50টিতে। সবচেয়ে বেশি রান করেন তামিম ইকবাল, 8,313 রান। ব্যক্তিগত সর্বোচ্চ রান লিটন দাস, 176 রান। সবচেয়ে বেশি সেঞ্চুরিয়ান 14টি, তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক মুশফিকুর রহিম। এটি হচ্ছে 2024 সালের অক্টোবরের সর্বশেষ আপডেট। টেস্ট ক্রিকেটে খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হন মুশফিকুর রহিম। আর বাংলাদেশ মোট টেস্ট ম্যাচ জিতে হচ্ছে 22টি, এর মধ্যে বিদেশের মাটিতে 9টি। অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়ু হচ্ছে নিয়াজ মোর্শেদ। প্রথম বাংলাদেশি হিসেবে বক্সিংয়ে ম্যান্ডেলা কাপে স্বর্ণপদক জিতেন জিন্নাত ফেরদৌস। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে 6,000 রান করেন মুশফিকুর রহিম। আর প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 15,000 রান করেন তামিম ইকবাল। ইতিহাসে প্রথম ক্রিকেট দল হিসেবে 11টি দেশের বিরুদ্ধে টেস্ট খেলার রেকর্ড করে বাংলাদেশ। ফুটবলে বাংলাদেশের অভিষেক হয়েছিল থাইল্যান্ডের সাথে মারদেকা কাপে 1973 সালে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে গুজরাটে অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম, ভারতে অবস্থিত। আর ফুটবলে হচ্ছে মারাকানা, ব্রাজিল।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩৪৯, ৬ উইকেট নিয়ে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম ৬০ বলে। আন্তর্জাতিক ক্রিকেটে ৩ ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫, এখানে ২৪ প্রয়োজন নেই, ২০২৫ একুশে পদক ২০২৫ মোট ১৮ জন ব্যক্তি অর্জন করে, তার মধ্যে শিল্পকলা তাজিজুর রহমান, সাংবাদিকতা মাহফুজ উল্লাহ, গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান ও তার টিম, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ, শহীদুর জহির, ক্রীড়াতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৫, ২০২১ সাল থেকে ২ বছর পর প্রদান করা হয়। ভাষা বিজ্ঞানী ও গবেষক অধ্যাপক আবুল মনসুর আহমেদ আবু মুসা, ইংল্যান্ডের জোসেফ ডেভিড উইন্টার ও প্যারিস বাংলাদেশের দূতাবাস। স্বাধীনতা পুরস্কার ২০২৫ মোট ৭ জন ব্যক্তি, এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম মরণোত্তর, মীর আব্দুল শুকুর আল মাহমুদ মরণোত্তর, সাহিত্য সংস্কৃতিতে মরণোত্তর নভেরা আহমদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ মরণোত্তর, মুক্তিযুদ্ধ সংস্কৃতি মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান মরণোত্তর, শিক্ষা ও গবেষণায় জনাব বদরুদ্দিন মোহাম্মদ উমর, প্রতিবাদী তারুণ্য হিসেবে আবরার ফাহাদ মরণোত্তর।